স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টার থেকে আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের ভিত্তিতে, তাই তো, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বা তারতম্যের ভিত্তিতে ভারতকে প্রধান 5টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। তাই তো আমরা আগে জেনেছিলাম কি কি সেই 5টি বিভাগ। প্রথমটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর পশ্চিমের মরু অঞ্চল, 5 নম্বর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। তাই তো, তো এই 5টি ভাগের মধ্যে আমরা এই উত্তরের পার্বত্য অঞ্চল কমপ্লিট করেছি, তাই তো। আর আজকের থেকে এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল শুরু করছি, ঠিক আছে। দেখো, আমি আরও বলেছিলাম যে এই যে 5টি প্রাকৃতিক বিভাগ আছে, ভূপ্রাকৃতিক বিভাগ ভারতের, এর মধ্যে বলেছিলাম সবচেয়ে প্রাচীন ভূপ্রাকৃতিক বিভাগ কোনটি? এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল হচ্ছে সবচেয়ে কি প্রাচীন ভূপ্রাকৃতিক বিভাগ। ওকে, আর মনে রাখবে যদি প্রশ্ন হয় যে এই 5টি ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে নবীন বিভাগ কোনটি, মানে সবচেয়ে নবীন কোন অংশটি বা কোন বিভাগটি, ভূপ্রাকৃতিক বিভাগটি সবচেয়ে নবীন, তাহলে উত্তর হবে এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলই হচ্ছে ভারতের সবচেয়ে নবীন ভূভাগ। তাহলে চলো এবার আমরা এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল শুরু করি। তোমরা মানচিত্রে দেখো সবুজ রঙের এই অংশটি হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল। এর উত্তরে আছে দেখো হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল দেখো যে পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসাম পর্যন্ত বিস্তৃত, তার মানে একদম পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসাম। এর দৈর্ঘ্য প্রায়, মানে পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার এবং প্রস্থ বা চওড়া, মানে উত্তর দক্ষিণে চওড়ায় প্রায় 240 থেকে 320 কিলোমিটার। এবার আমরা দেখে নিই চলো যে এই যে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, ওই সমভূমি অঞ্চলের উৎপত্তি কিভাবে হয়েছে, ঠিক আছে। দেখো যে হিমালয় পর্বত উত্থানের আগে আমরা জানি সকলেই, তাই তো, হিমালয় পর্বতের উত্থান কিভাবে হয়েছে সেটাও আমরা জানি, তাই তো। দেখো উত্থানের আগে এই মাঝখানে ছিল টেথিস মহীখাত, এটা টেথিস মহীখাত, উত্তরে ছিল এই আঙ্গারা ল্যান্ড বা ইউরেশীয় পাত, আর দক্ষিণে ছিল এই গন্ডোয়ানা ল্যান্ড, মানে এটাই কি উপদ্বীপীয় ভারত, তাই তো, ভারতের উপদ্বীপ, তাই তো, ভারতীয় উপদ্বীপ বা ভারতীয় পাত। এবার কি হয়, এই গন্ডোয়ানা ল্যান্ড এদিকে, আঙ্গারা ল্যান্ড এদিকে ক্রমশ এগিয়ে আসতে থাকে। এই এগিয়ে আসতে থাকার দরুন কি হয়, এই টেথিস মহীখাতে যে পলি সঞ্চিত ছিল, সেই পলি ও পাললিক শিলা কি এই দুটার চাপে উত্থিত হয়ে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে, তাই তো। এর ব্যাখ্যা আমরা জানি, তাই তো। এবার দেখো, এবার এই হিমালয় পর্বত উত্থানের সময় কি হয়েছে দেখো, তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো যে এটা মনে করো এই উপদ্বীপীয় ভারতে, এটা মনে করো এই অংশটা, মানে এটাই এই অংশটা, ঠিক আছে। আবার এই আঙ্গারা ল্যান্ড বা ইউরেশীয় পাত মনে করো এই অংশটা। তাহলে মাঝখানে কি আছে, এই টেথিস মহীখাত আছে, তাই তো। এবার দেখো টেথিস মহীখাতে কি হচ্ছিল, এই পলি সঞ্চয় হচ্ছিল, তাই তো, পলি সঞ্চয় হচ্ছিল, এগুলো কি পাললিক শিলা তৈরি হচ্ছিল, তাই তো। এবার এই ইউরেশীয় পাত আর এই ভারতীয় উপদ্বীপীয় পাত পরস্পর মুখোমুখি আসে, তাই তো, অগ্রসর হতে শুরু করে। এবার তার চাপে এখানকার পলি কি হয়, এরকম ভাঁজ পড়তে শুরু করে, তাই তো। এবার ভাঁজ পড়ে এরকম উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, হিমালয় পর্বতের সৃষ্টি হয়। এবার কীরকম দেখো, তাহলে এবার এখানে এই টেথিস মহীখাতে যখন পলি ভাঁজ পড়ে উপরের দিকে উঠছিল, যখন উত্থান হচ্ছিল, যখন ঊর্ধ্বমুখী বা পলিস্তর উত্থান হয়ে যখন হিমালয়ের পর্বতের গঠন হচ্ছিল, তাহলে কি দেখো যে এদিকে উত্থান হলে, এদিকে উপরে উত্থান হলে এখানে চাপ পড়বে কিনা, এই যে উপদ্বীপীয় ভারত আছে, এই উপদ্বীপীয় ভারতের এই উত্তর প্রান্তে কি হবে, চাপ পড়বে, তাই তো। এরকম উত্থানের চাপ পড়বে, তাই কিনা, এখানে পলিস্তর উত্থান হচ্ছে, তার চাপ এখানে পড়বে, তাই তো। তাহলে এই যে ভারতীয় উপদ্বীপীয় চাপ পড়ছে, উত্থানের জন্য চাপ, তাই তো, কি ভঙ্গিল হিমালয় পর্বত উত্থানের জন্য চাপ পড়ছে। এবার এই উপদ্বীপীয় ভারতের উত্তরাংশ কি বলতো, এই যে চাপ পড়ছে পলিস্তর উত্থানের জন্য, সেই চাপ প্রতিরোধ করতে পারেনি,
আর প্রতিরোধ করতে না পেরে কি বলতো এটা এই উপদ্বীপীয় ভারতের উত্তরাংশ এরকম নিচে এরকম দেবে যায় বা অবনত হয়ে যায়। কি জন্য? এখানকার পলির মানে ভঙ্গিল পর্বত উত্থানের চাপ প্রতিরোধ করতে না পেরে, এই তো চাপ প্রতিরোধ করতে না পেরে এরকম নিচের দিকে অবনমিত হয়ে যায় বা বেঁকে যায়, ঠিক এরকম বেঁকে যায়। তাহলে দেখো হিমালয় পর্বতের উত্থান হয়ে গেল। এবার এই উপদ্বীপীয় ভারতের এই উত্তরাংশটা কি হলো, কি এরকম সমান ছিল, এটা কি দেবে গেল বা অবনত হয়ে গেল। এবার অবনত হয়ে যাওয়ার পরে দেখো কি হয়েছে, তাহলে হিমালয় পর্বতের উত্থান হয়েছে। এবার হিমালয় পর্বত থেকে নদী বাহিত হয়ে প্রবাহিত হচ্ছে, এই তো। আর নদীগুলো কি নিয়ে আসে? পলি, বালি, নুড়ি, কাকর এগুলো নিয়ে আসে। এবার এই হিমালয় পর্বত থেকে প্রবাহিত নদীগুলো কি করে, এই যে অবনত স্থান তৈরি হলো, সেই অবনত স্থানে এই এলাকায় পলি, বালি, নুড়ি, কাকর জমা করতে শুরু করে। ক্লিয়ার? এবার জমা করতে করতে এই অবনত অংশটা ভরাট হয়েই এখান থেকে এই অবনত অংশটা ভরাট হয়েই কি এই উত্তরের নদী গঠিত সমভূমির তৈরি হয়েছে। তাহলে এই সমভূমিটা তৈরি হয়েছে কার দ্বারা? নদীর পলি সঞ্চয়ের জন্য। এই জন্য বলছি নদী গঠিত সমভূমি, তাই তো। আর এটাকে আমরা নবীন ভূভাগ বলছি। কেন বলছি বুঝতেই পারছো, কারণ দেখো হিমালয় পর্বতকে আমরা বলছি কি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল, তাই তো। এবার হিমালয় পর্বতের পরে প্লিস্টোসিন যুগে, হিমালয় পর্বতের পরে উৎপত্তিরও পরে প্লিস্টোসিন যুগে এই হিমালয় পর্বত থেকেই বাহিত পলি, নুড়ি, কাকর জমা হয়ে এখানে পলি গঠিত সমভূমির সৃষ্টি হয়েছে। এই জন্য উত্তরের নদী গঠিত সমভূমিটাকে কি বলছি আমরা? সবচেয়ে নবীন ভূভাগ, তাই তো। ভারতের নবীন ভূপ্রাকৃতিক বিভাগ, তাই তো। তাহলে দেখো, তাহলে এই যে পলিগঠিত সমভূমি তৈরি হলো, তাহলে এর একদিকে কি আছে? হিমালয় পর্বত্য অঞ্চল, আগেই বলেছি, তাই তো। আরেকদিকে কি আছে? এটা কি এই অংশটা, তার মানে কি উপদ্বীপীয় ভারত, তাই তো। তাহলে উপদ্বীপীয় ভারত, তাই তো। এবং হিমালয় পর্বতের মাঝখানে এই উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলটি সৃষ্টি হয়েছে। এবার দেখো এই উত্তরের নদী গঠিত সমভূমিকে কিভাবে এবং কত রকম ভাবে ভাগ করা যায়, ঠিক আছে। দেখো এই উত্তরের নদী গঠিত সমভূমিকে দুই রকম ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দেখো, একটা হচ্ছে ভূতাত্ত্বিক বিভাগ বা জিওমরফোলজিক্যালি ক্লাসিফিকেশন, ওকে। আরেকটা হচ্ছে দেখো যে আঞ্চলিক বিভাগ বা রিজিওনাল ক্লাসিফিকেশন, ওকে। দেখো এই ভূতাত্ত্বিক বিভাগটা কি বলতো, যে শিলাস্তরের ধরন, মৃত্তিকার ধরন, ঠিক আছে, এই অনুযায়ী উত্তরের নদী গঠিত সমভূমিকে বা ভূতাত্ত্বিক বিভাগ করা হয়েছে। তো ভূতত্ত্ব অনুযায়ী উত্তরের নদী গঠিত সমভূমিকে চারটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো ভাবর, একটা হচ্ছে তরাই, একটা হচ্ছে ভাঙার, একটা হচ্ছে খাদার, ঠিক আছে। আর আঞ্চলিক বৈশিষ্ট্য অনুযায়ী, ঠিক আছে, এই উত্তরের নদী গঠিত সমভূমিকে প্রথমে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো যে পাঞ্জাব ও হরিয়ানা সমভূমি, আরেকটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। একে কিন্তু আসাম উপত্যকাও বলা হয়, ঠিক আছে। এবার এই যে গাঙ্গেয় সমভূমি আছে, দেখো এই গাঙ্গেয় সমভূমিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো উচ্চ গঙ্গা সমভূমি, একটা মধ্য গঙ্গা সমভূমি, একটা নিম্ন গঙ্গা সমভূমি। তো এই ভাগগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনটা কোন ভাগ, ঠিক আছে, কোন ভাগটা কোথায় অবস্থিত, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ওকে। তো আমরা প্রথমে এই ভূতাত্ত্বিক বিভাগগুলি দেখব, মানে ভাবর কি, তরাই কি, ভাঙার কি, খাদার কি, এগুলো আমরা প্রথমে জেনে নেব। তো এবার প্রথমে আমরা দেখে নিই চলো যে ভাবর কি, ঠিক আছে, এবং ভাবর কোথায় আছে। দেখো তাহলে এই হচ্ছে মনে করো ভারতের মানচিত্র, ঠিক আছে। তো এখানে এই হচ্ছে কি, এটা হিমালয় পর্বত, তাই তো। হিমালয় পর্বতের সর্বদক্ষিণের এই পর্বতশ্রেণীটা কি শিবালিক পর্বতশ্রেণী, এই মনে করো শিবালিক পর্বতশ্রেণী, ওকে। তো এই শিবালিক পর্বতের দক্ষিণে, শিবালিক পর্বত থেকে দক্ষিণে, ঠিক আছে, 8 থেকে 16 কিলোমিটার শিবালিক পর্বতের দক্ষিণে, এই যে 8 থেকে 16 কিলোমিটার মনে করো এটা চওড়া 8 থেকে 16 কিলোমিটার, এটুকু, তার মানে এটুকু 8 থেকে 16 কিলোমিটার, ওকে। তো শিবালিক পর্বতের দক্ষিণে 8 থেকে 16 কিলোমিটার চওড়া পূর্ব দিকে এখানে আছে কি তিস্তা নদী, ঠিক আছে। তো পূর্ব দিকে এই তিস্তা নদী থেকে দেখো পশ্চিমে এদিকে কি আছে সিন্ধু নদ, তাই তো। তাহলে পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে তিস্তা পর্যন্ত এই শিবালিকের দক্ষিণে
8 থেকে 16 কিলোমিটার চওড়া এই যে এলাকা, এই এলাকাটাকেই বলা হয় কি বলতো, এই এলাকাটাকেই বলা হয় ভাবর। তাহলে ভাবর কার দক্ষিণে অবস্থান করছে? দেখো ভাবর কি শিবালিকের পাদদেশে, তাই তো? শিবালিকের পাদদেশে কি শিবালিকের দক্ষিণে অবস্থান করছে। পশ্চিমে কোথা থেকে? পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে কি তিস্তা নদী পর্যন্ত। ওকে, দেখো এবার এখানে কি দেখো, এটা যদি প্রস্থচ্ছেদ আঁকি, দেখো ঠিক এরকম, দেখো যে এটা হিমালয় পর্বত, এটা মনে করো শিবালিক। এবার শিবালিকের পাদদেশে দেখো, শিবালিকের পাদদেশে এই এখান থেকে এইটুকু কত, 8 থেকে 16 কিলোমিটার, এইটুকু অংশের নামই হচ্ছে ভাবর। ওকে, এখানে দেখো এখানকার বৈশিষ্ট্য কি দেখো, যে এখানে যেহেতু পর্বতের পাদদেশ, ভূমির ঢাল অনেকটা খাড়া, তাই তো? ভূমির ঢাল কিছুটা বেশি, তাহলে ভূমির ঢাল বেশি হলে কি হবে? নদীর জলের গতিবেগ বেশি হবে, নদীগুলোর গতিবেগ বেশি হবে, তাই তো? আর নদীগুলোর গতিবেগ বেশি হলে কি হবে? যে সূক্ষ্ম পলি কাদা, তাই তো, সূক্ষ্ম বালি, এগুলোকে কি করবে? নদী পরিবহন করে নিয়ে চলে যাবে, যেহেতু জলের গতিবেগ বেশি, তাই তো? তো এখানে কি সঞ্চয় করবো? এখানে এই মোটা প্রস্তরখণ্ড, তাই তো, নুড়ি, কাঁকর, এগুলো এখানে সঞ্চয় করবে। এবং এখানে কি দেখো, এখানে টেলাসের সঞ্চয় রাখা যায়, নদীগুলো এই টেলাস বা স্ক্রিউ এখানে সঞ্চয় করে। তাহলে যেহেতু এখানে নুড়ি কাঁকরের সঞ্চয় আছে, প্রস্তরখণ্ডের সঞ্চয় আছে, ফলে এখানকার মাটিতে বা শিলাস্তরে কি পোরোসিটি বা ফাঁক খুব বেশি, ফাঁক বেশি হয় বলে কি বলতো, যে শুষ্ক সময়ে, শুষ্ক ঋতুতে এর উপর দিয়ে যে নদী প্রবাহিত হয়, ভাবরের উপর দিয়ে নদী প্রবাহিত হয়, নদীর জল কিন্তু অদৃশ্য হয়ে যায়। কেন? কারণ যেহেতু কি আছে, কার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? এই নুড়ি কাঁকরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নুড়ি কাঁকরের মাঝখানে গ্যাপ বেশি থাকায় বা পোরোসিটি বেশি হওয়ায় জল কি হয়, এই নুড়ি কাঁকরের অভ্যন্তরে নদীর জল নুড়ি কাঁকরের ভেতরে প্রবেশ করে যায়। ঠিক আছে, ফলে উপরের নদী খাত কিন্তু শুকনো থাকে শুষ্ক সময়ে। ঠিক আছে, আর এই যে নদী প্রবেশ করে যাচ্ছে, নদী কি হচ্ছে, অভ্যন্তরে প্রবেশ করে এরকম ভেতর দিয়ে প্রবাহিত হয়। নদী এরকম নুড়ি কাঁকরের তল দিয়ে এরকম প্রবাহিত হয়, যেটাকে কি অন্তঃসলিলা বলে, তাই তো? এবং এই জলধারাগুলোকে কি বলে? ফল্গু ধারা বলে। এখানে তোমরা এই ছবিতে লক্ষ্য করো যে ঠিক এরকম নুড়ি ও বালি দ্বারা ত্রিকোণাকার বদ্বীপের মতো উচ্চভূমি, কি বলছি, নুড়ি ও বালি দ্বারা ত্রিকোণাকার বদ্বীপের মতো, ঠিক এরকম ত্রিকোণাকার বদ্বীপের মতো উচ্চভূমির গঠন দেখা যায়। ঠিক আছে, যেটাকে এই অ্যালুভিয়াল কোন বা অ্যালুভিয়াল ফ্যান বা পলল শঙ্কু বলা হয়। তাহলে এখানকার মৃত্তিকা কি হবে? মৃত্তিকা অনুর্বর হবে, তাই তো? এবার দেখো এই যে তিস্তা নদী আছে, তাহলে তিস্তা নদীর এটা কি পশ্চিম দিক, তিস্তা নদীর পশ্চিম পার থেকে এই সিন্ধু নদ পর্যন্ত, ঠিক আছে, এই যে সমগ্র এই যে অঞ্চল, ওকে, এই অঞ্চলের মনে রাখবে এই পাঞ্জাবে, বিশেষ করে এই পাঞ্জাব এলাকাতেই এই অংশটা ভাবন নামে বেশি পরিচিত। ওকে, আর এই যে তিস্তা নদী আছে, তিস্তা নদীর পূর্বে অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, ঠিক আছে, তিস্তা নদীর পূর্বে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা ও আসামে এই অংশটাই কি বলতো ডুয়ার্স নামে পরিচিত বা দুয়ার নামে পরিচিত। এরপর দেখো যে তরাই অঞ্চল কোনটা, ঠিক আছে, দেখো তাহলে এটা কি হলো, এটা হলো ভাবর, তাই তো? এবার ভাবরেরও দক্ষিণে মোটামুটি 15 থেকে 30 কিলোমিটার, ঠিক এরকম কতটা চওড়া, 15 থেকে 30 কিলোমিটার, 15 থেকে 30 কিলোমিটার চওড়া, একদম এই আসাম পর্যন্ত, মানে পশ্চিমে এই পাঞ্জাব থেকে একদম পূর্ব দিকে আসাম পর্যন্ত এই বিস্তৃত এলাকাটাকেই বলা হয় তরাই। ঠিক আছে, তাহলে দেখো কার দক্ষিণে আছে, ভাবরের দক্ষিণে কতটা চওড়া বলছি, 15 থেকে 30 কিলোমিটার চওড়া, তাই তো? পশ্চিমে কি পশ্চিমে পাঞ্জাব থেকে একদম পূর্বে আসাম পর্যন্ত, আসামের শেষ প্রান্ত পর্যন্ত এই গোটা বিস্তীর্ণ অঞ্চলটাকেই বলা হয় তরাই অঞ্চল। ঠিক আছে, দেখো তাহলে এই ছবির ক্ষেত্রে তাহলে এই হচ্ছে তোমার কি ভাবরের পরে এই শুরু হচ্ছে তরাই। তার মানে এখান থেকে এইটুকু কত চওড়া, কত 15 থেকে 30 কিলোমিটার চওড়া। ঠিক আছে, দেখো তরাই শব্দের মানে তরাই একটি ফরাসি শব্দ। ওকে, তরাই একটি ফরাসি শব্দ, তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে।
ওকে, এখানে স্যাঁতস্যাঁতে আর্দ্র ভূমি, এই অঞ্চলটার ভূমি স্যাঁতস্যাঁতে আর্দ্র এবং এই ভূমি, এই তরাই ঘন জঙ্গলে ঢাকা, এই তরাই ঘন জঙ্গলে ঢাকা। তবে এই তরায়ে কিন্তু কোনো পাহাড় দেখা যায় না, তরাই অঞ্চলে কোনো পাহাড় দেখা যায় না। এখানে নদী কি করে, এখানে নদী পলি সঞ্চয় করে এবং এই তরাই অঞ্চলে কিছু প্লাবনভূমি দেখা যায়। যেহেতু পলি সঞ্চয় করে নদী, ফলে তরাই অঞ্চলে কিন্তু প্লাবনভূমিও গঠিত হয়। তার মানে মনে রাখবে, এই ভাবর অঞ্চলে কি দেখছি আমরা, পলল শঙ্কু গঠিত হয় বা অ্যালুভিয়াল কোন গঠিত হয়, কিন্তু তরাই অঞ্চলে কি বলছি, কিছু প্লাবনভূমিও গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, আর দেখো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে একদম এই পাঞ্জাব থেকে একদম আসাম পর্যন্ত গোটা অঞ্চলটাকেই বলা হয় তরাই, তাই তো। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে রাখবে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে তিস্তা নদী আছে, তিস্তা নদীর পশ্চিম অংশকে, পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিমের অংশকে তরাই বলা হয় এবং পূর্ব দিকের অংশকে ডুয়ার্স বলা হয়। এটা কি বলছি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ যখন পড়ব, তখন সেক্ষেত্রে আমরা দেখব যে তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে বলা হয় তরাই আর পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স। আবার কেমন দেখো, এই যে ভাবর আছে, ভাবরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ভাবরের ক্ষেত্রে বলেছিলাম যেহেতু ভাবর কি নুড়ি কাঁকর প্রস্তরখণ্ড দিয়ে গঠিত, তাই কি হয় ভাবরের ক্ষেত্রে কি হয়, যে নদীগুলো কি, নদীর জল এই নুড়ি কাঁকর চুয়ে অভ্যন্তরে প্রবেশ করে কি অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয় বা নদীগুলো ফল্গুধারা রূপে প্রবাহিত হয়, তাই তো। কিন্তু এই নদীগুলো আবার কি বলতো, আবার তরাই অঞ্চলে এসে আবার ভূপৃষ্ঠের উপরে ভেসে উঠে এবং তখন তরাই অঞ্চলে এসে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর দেখো যে এই যে ভাঙার, এই ভাঙার আর খাদার কি, ঠিক আছে। দেখো তোমরা এই মানচিত্রে লক্ষ্য করো, এটা কি বলছি, এটা তরাই, তাই তো। তাহলে তরাইয়ের দক্ষিণে এই যে এলাকা, ঠিক আছে, এই যে এলাকাতে তরাইয়ের দক্ষিণে, ওকে, আর কি বলতে পারি, দেখো যে এই অংশটা, এটা কি উপদ্বীপীয় মালভূমি, তাই তো। তাহলে তরাই অঞ্চল আর উপদ্বীপীয় মালভূমির মাঝে এই যে অংশটা, এই অংশটা কি বলতো, পলি গঠিত সমভূমি। ওকে, বিভিন্ন নদী কি করে এখানে পলি সঞ্চয় করে প্লাবনভূমি গঠন করে বা পলি গঠিত সমভূমি গঠন করে। তো এই অঞ্চলে কি হয়, এই অঞ্চলে নদীগুলো কি বলতো একে বেঁকে প্রবাহিত হয়, নদীগুলো একে বেঁকে প্রবাহিত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে নদীগুলো দিক পরিবর্তন করে বা গতিপথ পরিবর্তন করে, নদীগুলো গতিপথ পরিবর্তন করে, ঠিক আছে। আর এখানকার ভূমির ঢাল কম হওয়ায় কি বলতো সঞ্চয় কাজ বেশি, নদীর জলের গতিবেগ কম, ফলে নদীর সঞ্চয় কাজ বেশি হয়। তো প্রতি বছর এখানে জলের গতিবেগ কম হওয়ায় প্রতি বছর কি বলতো, প্রতি বছর বর্ষাকালে বন্যার সৃষ্টি হয় আর বন্যার জলে কি নদীর দুই তীরবর্তী এলাকায় পলি সঞ্চয় হয়ে প্লাবনভূমি গঠিত হয়, ঠিক আছে। তাহলে এখানকার নদীর দুই তীরবর্তী অঞ্চলে কি বলছি, নদীর দুই তীরবর্তী অঞ্চলে প্রতি বছর বন্যার সময় নতুন নতুন পলির সঞ্চয় ঘটে, ঠিক আছে। তো এই যে নদীর তীরবর্তী অঞ্চলে এই যে নতুন পলিমাটি আসে, এই নতুন পলিমাটিকেই নদীর তীরবর্তী অঞ্চলে এই নতুন পলিমাটিকেই উচ্চ গাঙ্গেয় সমভূমিতে, টার্মটা মনে রাখবে, কি বলছি, উচ্চ গাঙ্গেয় সমভূমিতে নদীর তীরবর্তী এই নতুন পলিমাটিকেই খাদার বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হয় যে উচ্চ গাঙ্গেয় সমভূমিতে নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে, তাহলে উত্তর কি হবে, খাদার। আর এই খাদারই কি বলতো, এই খাদার পাঞ্জাবে, এই খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত। এটাও কিন্তু প্রশ্ন হয় যে খাদার পাঞ্জাবে কি নামে পরিচিত, তাহলে উত্তর কি হবে, খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত। এরপর দেখো এই ভাঙার কি, ঠিক আছে। দেখো আমি খুব সহজ করে বলছি, দেখো মনে করো এই কোনো নদী একে বেঁকে প্লাবনভূমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এইটুকু নদীর দুই তীরের এইটুকু হচ্ছে কি প্লাবনভূমি, তাই তো, বা পলিগঠিত সমভূমি, তাই তো। তো বন্যা হলে নদীর জল এই তীর থেকে এত দূর পর্যন্ত আর এই পারে এত দূর পর্যন্ত এসে পৌঁছায়, ফলে এইটুকু অংশে কি হয়, প্রতি বছর নতুন নতুন পলির সঞ্চয় হয়, তাই তো। আর এই যে নতুন পলি সঞ্চয় হয়, এই নতুন পলি মাটিটাকে কি বলা হয়, খাদার বলা হয়, এই তো। এবার দেখো, এবার যদি মনে করো কি বলছি, এই প্লাবনভূমির উপর দিয়ে প্রবাহিত নদী কি কোনো কোনো সময় কি গতিপথ পরিবর্তন করে,
ঠিক আছে। এবার মনে করো এই নদী গতিপথ পরিবর্তন করে এখানে না থেকে মনে করো এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এখান থেকে সরে নদীটা এখানে চলে এলো, ঠিক আছে। এবার তাহলে এই যে নদী এখানে আসার পরে দেখো, তার মানে নদীর বন্যার জল মনে করো এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো, এই পারে এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়লো। তাহলে দেখো যে এই পারে কি নতুন করে পলি সঞ্চয় হলো, তাই তো এইটুকু এলাকায়, তাই তো। তাহলে এই নতুন পলি সঞ্চয়টাকে কি খাদার, তাই তো। আর এই পারে দেখো এবার বন্যা হলে বন্যার জল মনে করো এইটুকু দূরত্ব পর্যন্ত পৌঁছেছে, মানে এইটুকু দূরত্ব পর্যন্ত পৌঁছায়। তাহলে এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে নতুন কি প্লাবনভূমি, তাই তো। আর দেখো তাহলে প্লাবনভূমি, আগের প্লাবনভূমির এইটুকু অংশে কি হচ্ছে, আগের প্লাবনভূমির এইটুকু অংশে আর বন্যা হলে পরে নদীর জল পৌঁছাচ্ছে না, তাই তো। আর বন্যা হলে নদীর জল পৌঁছাচ্ছে না, তার মানে কি এইটুকু অংশ কি নতুন করে পলির সঞ্চয় হবে, এইটুকু অংশে আর নতুন করে পলির সঞ্চয় হবে না। তাহলে যত দিন যাবে এই পলি কি তত কি পুরানো হতে থাকবে, তাই তো। তাহলে এই যে পুরাতন পলিমাটি, এই পুরাতন পলিমাটিটাকেই ভাঙার বলা হয়। তাহলে বুঝতেই পারছো ভাঙার কোথায় অবস্থান করবে, ভাঙার নদী থেকে দূরে অবস্থান করবে, তাই তো। নদী থেকে দূরে প্রাচীন পলিমাটিই উচ্চ গঙ্গা সমভূমিতে ভাঙার নামে পরিচিত। তাহলে এই ভাঙারে কি হবে, এখানে কিন্তু নতুন করে আর পলির সঞ্চয় হচ্ছে না, যত দিন যাচ্ছে পলিটা তত পুরানো হচ্ছে। আর নদীর তীরবর্তী এলাকায় নবীন পলিমাটিটা হচ্ছে খাদা। তাহলে পার্থক্য বুঝতেই পারছো, ভাঙার আর খাদারের পার্থক্য কি বুঝতেই পারছো। তাহলে খাদার কি নদীর তীরবর্তী নবীন পলিমাটি, আর ভাঙার কি নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি। এবার দেখো যদি বলি এই ভাঙার আর খাদার এই দুটার মধ্যে কোনটা বেশি উর্বর, বুঝতেই পারছো কোনটা, এই খাদার বেশি উর্বর। কারণ কি প্রতি বছর এখানে কি নতুন নতুন পলির সঞ্চয় হচ্ছে, তাই তো। আর ভাঙার কি তুলনায় কম উর্বর, কেন বলো তো, কারণ এখানে কিন্তু এই যে ভাঙার আছে, এবার ভাঙারে নতুন করে পলির সঞ্চয় হচ্ছে না, উপরন্তু কি হবে বৃষ্টির জল দ্বারা এখানকার পলি কি, এখানকার পলি ক্ষয়ে অপসারিত হয়ে যাবে। তাহলে এই নদীর তীরবর্তী এলাকার পলির সঞ্চয় ঘটে, তাই তো, খাদারের সঞ্চয় ঘটে। আর এই দূরবর্তী এলাকায় কি ভাঙার কি হবে, সঞ্চয় তো হবেই না, উল্টো কি হবে ভাঙার কি ক্ষয় হবে, জলধারা বা নদী বৃষ্টির জল দ্বারা এই ভাঙারের ক্ষয় হবে। আর এই যে ভাঙার, এই ভাঙার মনে রাখবে, এই ভাঙার পাঞ্জাবে ধায়া নামে পরিচিত। এটাও কিন্তু প্রশ্ন হয় যে পাঞ্জাব ভাঙার পাঞ্জাবে কি নামে পরিচিত, তাহলে উত্তর কি হবে ভাঙার পাঞ্জাবে ধায়া নামে পরিচিত। আবার দেখো তাহলে এই যে ভাঙার আসে, এই ভাঙার কি বলতো দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে, দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হলে সেখানে চুন জাতীয় পদার্থের আধিক্য দেখা যায়, ঠিক আছে। এবং এখানে কি হয় যে অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের কি বলতো, এই ভাঙারে অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের কিছু ঢেলা দেখতে পাওয়া যায়, মাটির ঢেলা দেখতে পাওয়া যায়, যেগুলোকে কঙ্কর বলে। কি বলছি, যেগুলোকে কঙ্কর বলা হয়। তাহলে এই কঙ্কর যদি বলি, তাহলে এই কঙ্কর কোথায় দেখতে পাওয়া যায়, কঙ্কর কি এই ভাঙারে কঙ্কর দেখতে পাওয়া যায়। তাহলে দেখো যে ভূতাত্ত্বিক দিক থেকে আমরা এই উত্তরের নদী গঠিত সমভূমির চারটি ভাগ দেখলাম, তাই তো। একটা কি প্রথমে কি হিমালয় পর্বতের পাদদেশে আছে কি ভাবর, তাই তো, এটা ভাবর। তার দক্ষিণে কি আছে তরাই, তাই তো। তার দক্ষিণে এটা কি ভাঙারও খাদা আছে, তাই তো। তাহলে এই চারটা ভাগ ছাড়াও কিন্তু এই ভূর নামেও কিন্তু একটি ভূতাত্ত্বিক গঠন দেখা যায়। কিরকম দেখো যে ভূর কোথায় আছে, দেখো দেখো মনে করো এই একটা নদী প্রবাহিত হচ্ছে, আর এই আরেকটা নদী গিয়ে এর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে এই যে দুটা নদী, এই দুটা নদীর মাঝখানের যে সমতল এলাকা, দুটা নদীর মাঝের সমতল এলাকাকে বলা হয় দোয়াব, আমরা জানি, তাই তো। তাহলে দুই নদীর মধ্যবর্তী সমভূমি হচ্ছে দোয়াব। আর যদি বলো তো দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে, তাহলে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা, তাই তো। আর দুটি নদীর কি মধ্যবর্তী সমভূমিকে বলা হয় দোয়াব। তাহলে এটা একটা দোয়াব, ওকে। দেখো উচ্চ গঙ্গা সমভূমিতে, বারবার কিন্তু বলছি উচ্চ গঙ্গা সমভূমি, এরপরে উচ্চ গঙ্গা সমভূমি কি সেটা বলবো, ঠিক আছে। দেখো তো উচ্চ গঙ্গা সমভূমিতে এই যে দোয়াব আছে, এই দোয়াবে কি বলতো বালি গঠিত ভূমি দেখা যায়,
বালি দ্বারা গঠিত এলাকা দেখা যায়। ঠিক আছে, আর বালি দ্বারা গঠিত এলাকা হলে কি হবে, বালি দ্বারা গঠিত এলাকা হলেই তার উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে কি হবে, বায়ু কি বালি সঞ্চয় করবে, তাই তো বালি সঞ্চয় করে বায়ু প্রবাহের দ্বারা বালি সঞ্চিত হয়ে কি ছোট ছোট বালিয়াড়ির তৈরি হয়। এই দোয়াবে উচ্চগঙ্গা সমভূমির দোয়াবে ছোট ছোট বালিয়াড়ির তৈরি হয়। এবং বায়ু প্রবাহের জন্য কি বলতো, এখানে যে এই যে বালি গঠিত ভূমি আছে, এই বালি গঠিত ভূমিটাকে মানে বালি গঠিত ভূমি কি বলতো তরঙ্গায়িত ভূমিতে পরিণত করে বা তরঙ্গায়িত ভূমিতে পরিণত হয়। কার দ্বারা? বায়ু প্রবাহের দ্বারা। ঠিক আছে, তাহলে এই দোয়াবে বালি দ্বারা গঠিত যে তরঙ্গায়িত ভূমি কোথায়? উচ্চগঙ্গা সমভূমিতে। তাহলে উচ্চগঙ্গা সমভূমিতে এই দোয়াবে বায়ু প্রবাহের দ্বারা গঠিত যে তরঙ্গায়িত ভূমি, সেই তরঙ্গায়িত ভূমিটাকেই বলা হয় ভূর। ঠিক আছে, এখান থেকে কিন্তু 2016 সালের এসএলএসটিতে প্রশ্ন ছিল। প্রশ্নটা কেমন ছিল দেখো, বোর্ডে লক্ষ্য করো, দেখো যে ভারতের উচ্চ গঙ্গা সমভূমির ভূর হলো, এই প্রশ্নটা ছিল বলছি 2016 সালের এসএলএসটিতে। ঠিক আছে, ভূর হলো অপশান এ বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, অপশন বি পুরাতন পলি, অপশন সি নতুন পলি, অপশন ডি কর্দমাক্ত ভূমি। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে? উত্তর হবে এ বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমিটাই হচ্ছে ভূর। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।